আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর অবস্থা কী? কোন রাজনৈতিক দলটি জনপ্রিয়? কিংবা আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোন দল জনপ্রিয়তার ভিত্তিতে যদি সত্যিকার ভোট হয়, সেই ভোটে তারা বিজয়ী হবে? অথবা আগামীতে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কি যারা ফ্যাসিস্ট হিসেবে ইতিমধ্যে আখ্যায়িত হয়েছে, আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এসব নিয়ে আলোচনা হচ্ছে যে বিএনপি যেভাবে ইলেকশন চাচ্ছে, অর্থাৎ তারা এখন একেবারে সুনির্দিষ্ট তারিখ দিয়ে আগস্ট মাসের 2025 সনের আগস্ট মাসের 5 তারিখে তারা নির্বাচন চাচ্ছে। প্রথমে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে আগস্ট মাসের মধ্যে, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। আর সালাউদ্দিন সাহেব তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে তারা আগস্ট মাসের 5 তারিখে নির্বাচন চান। এবং বিএনপির অভ্যন্তরে যে সকল কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে, একদম যাকে বলা হয় শীর্ষ পর্যায়ে, সেখানে তারা দুটো বিষয় একেবারে জিদের মধ্যে নিয়েছেন। নিজেদের অস্তিত্বের জন্য যেটিকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, এবং তারা মনে করছেন যে এটি যদি তারা ব্যর্থ হয় করতে, তাহলে রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না বিএনপি। সেটি কি? সেটির প্রথমটা হলো যে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় সরকারের নির্বাচন করতে দেয়া হবে না, যাবে না। এর জন্য দরকার হলে হরতাল হবে, অবরোধ হবে, আন্দোলন হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। এর কারণ হলো, যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে যায়, উপজেলা হয়ে যায়, পৌরসভা হয়ে যায়, সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়ে যায়, সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পাওয়া যাবে, তারা এই সরকারের ক্ষমতার কে ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং সরকার ইচ্ছে করে তাদেরকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এবং এরশাদ সাহেব যেভাবে উপজেলা পরিষদ চালু করে পুরো সংসদকে ঠুনকো বানিয়ে দিয়েছিলেন, এবং উপজেলা চেয়ারম্যানদেরকে এতটা শক্তিশালী করেছিলেন স্থানীয় সরকার শক্তিশালীকরণের মাধ্যমে, যে ওসি টিওনো সাহেবরা সবাই উপজেলা চেয়ারম্যানদের পেছনে জিহুজি করত। এবং এরশাদ জামানাতে প্রথম কয়েক বছর একেবারে 88 সন পর্যন্ত এমপিদের কোনো পাত্তা ছিল না। সেখানে উপজেলা চেয়ারম্যান যারা হতেন তারাই শক্তিশালী ছিলেন, এবং এটা এরশাদকে রাজনৈতিক যে সফলতা, এই সফলতার একটা মাইলফলক বলা যেতে পারে তার এই উপজেলা পরিষদ। তো কাজেই এখন সরকার যখন প্রথমে এসেই সব স্থানীয় সরকারের নির্বাচনগুলো বন্ধ করেছেন, বাতিল করেছেন, আর খুব দ্রুত যখন এই নির্বাচনগুলো দিতে চাচ্ছে, এবং ইতিমধ্যে আপনারা যারা জানেন যে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সংগঠন হয়েছে, ভাইস চেয়ারম্যানদের সংগঠন হয়েছে, পৌর মেয়রদের সংগঠন হয়েছে, কাউন্সিলরদের সংগঠন হয়েছে, এবং এরা দলে দলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ছাত্র প্রতিনিধি, তাদের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে, এবং তারা যে কোনো মূল্যে সরকারের সঙ্গে কোঅপারেশন করতে রাজি। এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের, বিএনপিরও কিছু আছে, তবে আওয়ামী লীগের সংখ্যা বেশি। তাদের প্রায় সবারই অর্থ আছে, টাকা আছে, জনসমর্থন আছে, এবং তাদেরকে যদি এই সরকার প্রোটোকল দিয়ে আবার নির্বাচনী যে যুদ্ধ, সেই যুদ্ধে অবতীর্ণ করিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়, এবং তাদের মধ্যে যদি 50%ও পাশ করে আসে এবং বাকি 50% যদি বিএনপি জামাতের হয়, তবুও পুরো ইউনিটির উপর সরকারি কর্তৃত্ব থাকবে। কারণ হলো, এখনকার স্থানীয় সরকারের যে কাঠামো আছে, সেখানে মন্ত্রণালয়ের একছত্র আধিপত্য। কাজেই মন্ত্রীকে খুশি করার জন্য এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার জন্য তারা সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে সব কাজ করবে। তো বিএনপি তো এই জিনিসগুলো বুঝতে পারে, এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের দরকার নেই, এবং এই কারণেই তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, করতে দেওয়া হবে না। দ্বিতীয়ত, তারা আগস্ট মাসের কথা বললেও ডিসেম্বর 2025 সনের মধ্যে যে কোনো মূল্যে তারা নির্বাচন আদায় করে নেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং তারা মনে করে যে তারা যদি এই কাজটি করতে না পারে, তাহলে শেখ হাসিনার জামানাতে তারা যেভাবে প্রতারিত হয়েছে, তারা যেভাবে ব্যর্থ হয়েছে, 2026 সনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো কর্তৃত্ব থাকবে না, এবং পুরো রাজনৈতিক কর্তৃত্বটি তখন যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের দয়া মায়ের উপর নির্ভর করবে। তারা যাকে চাইবে তারাই বিরোধী দল হবে, তারা যাকে চাইবে তারাই সরকার গঠন করবে, সেটা ছাত্র প্রতিনিধি হোক, জামাত হোক, বা আওয়ামী লীগ হোক। তো এরকম একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি চলছে। পর্দার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে। আওয়ামী লীগের দেশি বিদেশি যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে অনেকের যোগাযোগ হচ্ছে, আবার রাজনৈতিক দলগুলো নিজেরা যোগাযোগ করছে, সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গেও কিন্তু বিভিন্ন যোগাযোগ হচ্ছে। তো এই যে একটা জটিল অবস্থা, এই জটিল অবস্থার মধ্যে আবার আমাদের মতো যারা ইউটিউব করেন, ফেসবুক যারা খুব সেলিব্রিটি এবং রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতির বিষয়াদি নিয়ে ইতিমধ্যে যারা খুবই জনপ্রিয়, তারা প্রায় প্রতিদিনই জরিপ করছেন। কেউ হয়তো জামাতের পক্ষে জরিপ করছেন, সেখানে দেখা গেল জামাত খুবই জনপ্রিয়, এবং এই সেক্টরে সবচেয়ে
দুর্বলতম অবস্থানে এখন আছে বিএনপি। বিএনপির পক্ষে আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো সেলিব্রিটি নেই, তাদের পক্ষে কথা বলার কেউ নেই, তাদেরকে প্রমোট করার কেউ নেই। এমনকি মূলধারার যে গণমাধ্যম, সেখানেও বিএনপি এখন বলতে গেলে মজলুম অবস্থায় আছে, আওয়ামী লীগের মতোই মজলুম অবস্থা আছে। তাদেরকে ভয় পাচ্ছে, তাদের খবর প্রচার করছে, জাস্ট তাদের খবরগুলো প্রচার করছে, কিন্তু তাদেরকে প্রমোট করার জন্য বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমের একটি গণমাধ্যমও কাজ করছে না, একজন সাংবাদিকও কাজ করছেন না দেশে এবং দেশের বাইরে। তো এই হলো বাস্তবতা। তো যাই হোক, এরই মধ্যে আওয়ামী লীগের যারা লোকজন, যারা সেই গত 15টি বছর ধরে আসলে অনলাইনে বিএনপির সঙ্গে এবং জামাতের সঙ্গে পারছিলেন না, বিশেষ করে অনলাইনটা জামাতের দখলে বেশি, তারা এই সময় একটা দোকান ধানমন্ডি 2 নম্বর সড়কে সিটি কলেজের সামনে একটা খুব বড় ফার্মেসি ওষুধের দোকান। তো তিনি অসহায়ের মতো চিৎকার করে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলেন, দোকানের মালিক, এবং সেনাবাহিনীর কাছেও গেলেন তিনি। তো তিনি খুব অবাক হয়ে কাঁদতে কাঁদতে বললেন আমাকে যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে দেখে, টহলরত অবস্থা দেখে আমি মানে আমার প্রাণ পেলাম, মনে হলো যে আমি এখন বেঁচে গেছি। খুব বড় একটা ফার্মেসি ওষুধের দোকান, সিটি কলেজ এর সঙ্গে পপুলারের ঠিক উল্টো দিকে, একেবারে সম্পূর্ণ লুট করে সন্ত্রাসীরা সেই দোকানটা বন্ধ করে দিয়েছে। তো তিনি এই ঘটনা যখন ঘটছে তখন সেনাবাহিনীর টহল টিমের কাছে গেলেন। সেনাবাহিনীর টহল টিম জাস্ট তার দিকে তাকিয়ে রইল, তার কথা শুনলো, তারপরে আবার সেখান থেকে তারা চলে গেল, ডানে বামে কিছুই তাকালো না। তার দোকানটা পরিপূর্ণভাবে লুট হয়ে গেল এবং এখনো পর্যন্ত সেই দোকান সে খুলতে পারেনি। সেই লোক কোনোদিন আওয়ামী লীগ করেনি, জামাতের লোক হিসেবে ওই এলাকাতে ব্যাপকভাবে পরিচিত। তাহলে বোঝার চেষ্টা করেন যে জনপ্রিয়তা কমানোর জন্য কিভাবে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। এক থানার ওসি, আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে অনেকে আসে, তো আমি বললাম যে ওসি সাহেব কি করেন? তো বলল ওসি সাহেব তো একটা বিশেষ রাজনৈতিক দলের। কোন দলের? উনি বললেন যে জামাতের। ভালো কথা। তো জামাতের লোক, তার তো সৎ হওয়ার কথা। রাজধানীর একটা বড় থানা, খুবই বড় থানার অবস্থা, সৎ হওয়ার কথা। তিনি কিছু করছেন না? বলে যে না, তিনি কিছু করেন না, তিনি কথা শুনেনও না, কাজও করেন না, শুধু বসেন আর বড় বড় ফুলের তোড়া আর ফল নিয়ে বিএনপির যারা মনোনয়ন পাবেন এরকম সম্ভাব্য 2-3 জন লোক তাদের বাসায় গিয়ে সকাল বিকাল হাজিরা দিয়ে আসেন। তো এই যে একটা অবস্থা চলছে, এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কাউকে হেয় করা, ছোট করা, অজনপ্রিয় করার জন্য একটা প্রচেষ্টা চলছে, এবং যারা ক্ষমতা আছে এই ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য একটা প্রচেষ্টা চলছে। কেননা যত বিশৃঙ্খলা হবে, যত দুর্ভিক্ষ হবে, যত অনার সৃষ্টি হবে, এই ক্ষমতা এই সময়টাতে সাধারণত চেঞ্জ হয় না, অশান্তির সময় ক্ষমতা চেঞ্জ হয় না। তো এই দেশটাকে দারিদ্রতার কবলে ফেলার জন্য একটা গ্রুপ কাজ করছে। আর এরই ফাঁকে আওয়ামী লীগের লোকজন যদি হুড় করে ঢুকে পড়ে, তারা যদি জনমত জরিপে ভালো হয়ে যায়, এ কারণে মানুষ তো অতীতকে ভুলে যায়, যে ভুক্তভোগী, যে লোকে যাকে বললাম যার দোকান লুট হয়েছে। তো তিনি বললেন যে আগের জমানাতে তো মায়ের কোলে ছিলাম, মানে আওয়ামী লীগ জমানাতে মায়ের কোলে ছিলাম, কাউকে চাঁদা দিতে হয়নি। আমার এখানে 2-3টা দোকান, আমি তো কাউকে চাঁদা দিইনি কখনো। আমাকে অ্যারেস্ট করছে আওয়ামী লীগের লোক, আমি জেলে গেছি, জেল থেকে বের হয়েছি, কিন্তু দোকান থেকে এসে কেউ চাঁদা চাইতে তো সাহস পায়নি। তো এই কথাগুলো সে তো ক্ষোভে বলে ফেলছে, অথচ সে বিএনপি জামাতের একনিষ্ঠ একজন সাপোর্টার। এখন বোঝার চেষ্টা করুন যে জনমত জরিপে এখন কারা এগিয়ে আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।